প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আজ আমি বিএ সিক্স সেমিস্টারে বাংলা বিষয়ের আমি যে সাজেশনের ভিডিওটা দিয়েছি সেই সাজেশনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আমার এখনও ওই সাজেশনের ভিডিওটা দেখোনি, তোমরা আমার চ্যানেলে গিয়ে ওই সাজেশনের ভিডিওটা দেখে নিও এবং ওই সাজেশনে দেওয়া প্রত্যেকটি উত্তরগুলি নিয়ে আমি একে একে আলোচনা করব। তো এর আগে আমি একটা প্রশ্নের উত্তর আলোচনা করেছি, সেই প্রশ্নটা হচ্ছে নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। যারা আমার ওই ভিডিওটা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নিও এবং আজকে বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ পর্ব সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনের উত্তরটা নিয়ে আলোচনা করবে। এই 10 নম্বরের এই কোশ্চেনটা এই বছর পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা এই কোশ্চেনটা ভালো করে শুনে নাও এবং তোমাদের যাতে কোনো জায়গা বুঝতে অসুবিধা না হয় সেজন্য আমি একবার রিডিং পড়ে দিচ্ছি এবং আমি রিডিং পড়ে দিচ্ছি এবং এই রিডিংটা শুনে শুনে তোমরা মুখস্থ করে নিতে পারো এবং খাতায় লিখে নিও। খাতায় লিখে নিলেই বেশি ভালো হবে। তো আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় ডাউনলোড করে লিখে নিও। তো চলো, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস লিখতে গেলে প্রথমেই নাটকের উৎপত্তি সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। প্রত্যেক জাতির লোকনাট্য থেকেই তার নাটকের উৎপত্তি এবং বিকাশ লাভ করেছে, কিন্তু আমাদের দেশে ঘটেছে এর বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ যাত্রা নাটকে জন্ম দেয়নি, বরং নাটকই যাত্রার জন্ম দিয়েছে। বাংলাদেশে লোকনাট্য থেকেই নাটকের জন্ম না হওয়ায় সাহিত্যের অন্যান্য ক্ষেত্রের তুলনায় এই ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি বলে অনেকের ধারণা। আবার অনেকে মনে করে থাকেন ইংরেজি শিক্ষার পরেই আমাদের দেশে নাট্য সাহিত্য প্রসার লাভ করেছে। আবার কেউ কেউ মনে করেন সংস্কৃত নাটক থেকেই আমাদের নাট্য সাহিত্যের উৎপত্তি। এটা নাট্য সাহিত্যের উৎপত্তি সম্পর্কে যে ধারণাটা সেটা তুলে ধরেছি এবং পরের প্যারাটা দেখে নাও। পাশ্চাত্য রঙ্গমঞ্চের অনুকরণে বাংলা রঙ্গমঞ্চ স্থাপিত হওয়ার ফলে বাংলা নাটক বিদেশি নাটকের মৌল ধর্ম অবলম্বন করেই আত্মপ্রকাশ করেছে। সংস্কৃত ও ইংরাজি নাটকের অনুবাদের মধ্য দিয়েই বাংলা নাটকের সূচনা দেখা দিয়েছিল। বাংলা নাটকের এই আবির্ভাবের সময়কালকে আদি, মধ্য, আধুনিক এই তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। সেগুলি হলো, প্রথমে দেখলাম আদিযুগ। আদিযুগ কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? আদিযুগ হচ্ছে 1795 হতে 1872 পর্যন্ত আদিযুগ। এবং মধ্যযুগটা দেখে নাও, মধ্যযুগটা হচ্ছে 1873 হতে 1980 পর্যন্ত মধ্যযুগ এবং 1900 হতে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ বলে ধরে নেওয়া হয়েছে। তিনটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। এই তিনটি কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দ দেখে নিও, লিখে নিও ভালো করে। এবং পরের প্যারা দেখে নাও, 1795 ব্রিটিশ রুশ দেশীয় ল্যাবেডফের বাংলাদেশের প্রথম যে নাট্যশালা স্থাপন করেন, তাতে অভিনয়ের জন্য তিনি তার ভাষা শিক্ষক গোলকনাথ দাসের দ্বারা লাভ অব দি বেস্ট ডক্টর ও ডিসগাইজ এর বাংলা অনুবাদ অভিনীত হয়েছিল। ল্যাবেডফের অভিনয়ের পর 1835 সালে শ্যামবাজারের নবীনচন্দ্র বসুর উদ্যোগে বিদ্যাসুন্দর নাটকের অভিনয় হয়। এর কিছুকাল পরেই বাংলা নাটকের উদ্ভব ঘটেছে নিজস্ব ধাঁচে। 1892 সালে বাংলা সাহিত্যে সর্বপ্রথম মৌলিক দুখানি নাটক, এটা ভালো করে দেখে নাও, এটা শর্ট কোশ্চেন আসতে পারে। 1892 সালে বাংলা সাহিত্যে সর্বপ্রথম মৌলিক দুখানি নাটক রচনা হয়েছিল। সেই দুটি হলো কীর্তিবিলাস ও ভরদ্বার্জন রচিত হয়। যোগেশচন্দ্র গুণের কীর্তিবিলাস ও বিষাদাত্মক নাটক রচনা, তারাশঙ্কর সিকদারের ভরদ্বার্জন মিলনাত্মক নাটক, উভয় নাটকে পাশ্চাত্য নাট্য রীতির অনুসরণে লিখিত। এর পূর্বে ও পরে বহু অনুবাদ নাটক রচিত হয়েছিল। এর মধ্যে কিছু ইংরেজি নাটক হাতে নেওয়া হলেও অধিকাংশই ছিল সংস্কৃত নাটকের অনুবাদ। পরে প্যাটা দেখে নাও, অনুবাদ নাট্যকারদের মাঝে হরচন্দ্র ঘোষ, কালীপ্রসন্ন সিংহ 1843 হতে 1874, রামনারায়ণ তর্করত্ন 1854 থেকে 1875 নাম বিশেষ উল্লেখযোগ্য। হরচন্দ্র ঘোষের অনুমোদিত চিত্তবিলাস ও রোমিও জুলিয়েট অনুবাদ, কালীপ্রসন্নের অনুদিত নাটক বিক্রমবর্ষী 1857 ও মালতী মাধব 1859 প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি রত্নাবলী 1857, অভিজ্ঞানম শকুন্তলম 1861, মালতী নাটকের প্রাধান্য লাভ নাটকের উদ্ভবের
ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাবের পূর্বে বাংলা নাটক এই দুই রীতির টানাপোড়েনে পড়ে যায়। কোনটা গ্রহণ করবে তা ঠিক করা এরকম অসাধ্য হয়ে দেখা দেয়। কোনটা গ্রহণ করবে তা ঠিক করাই একরকম অসাধ্য হয়ে দেখা দেয়। 1845 খ্রিস্টাব্দে রামনারায়ণ তর্করত্নের মহাশয় কুলীনকুলসর্ব নাটক সর্বপ্রথম সমাজ সমস্যামূলক একখানি মৌলিক নাটক রচনা করেছেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আসতে পারে যে রামনারায়ণ তর্করত্নের একটা নাটকের সর্বপ্রথম সমাজ সমস্যামূলক নাটকের নাম লেখো, সেটা হবে কুলীনকুলসর্ব নাটক। সর্বপ্রথম সমাজ সমস্যামূলক একখানি মৌলিক নাটক রচনা করেন। এরপরে সামাজিক সমস্যা নিয়ে বহু নাটক রচিত হয়। পরের প্যারা, মাইকেল মধুসূদনী 1824 থেকে 1873 খ্রিস্টাব্দ সংস্কৃত প্রভাব বর্জন করে সর্বপ্রথম নাটক রচনা করেন। তার প্রথম নাটক শর্মিষ্ঠা 1859 মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত। তিনি পদ্মাবতী কৃষ্ণকুমারী নামে নাটক এবং একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও দুখানি সার্থক প্রহসন ও রচনা করেন। মাইকেলের পরে দীনবন্ধু মিত্রের 1830 থেকে 1876 নাম উল্লেখযোগ্য করতে হয়। তিনি এই বাংলা নাটকের যুগে শ্রেষ্ঠ নাট্যকার। তার নীলদর্পণ 1860 বাংলা নাট্য সাহিত্যে নিঃসন্দেহে সর্বাপেক্ষা আলোড়ন সৃষ্টিকারী নাটক। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে, নীলদর্পণ নাটকটি কার লেখা? সেক্ষেত্রে দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে। এছাড়াও অনেক নাট্যকার নাটক রচনা করেছেন। তার মধ্যে মীর মোশাররফ হোসেন, কালিদাস সান্যাল, মতিলাল রায়, হরিমোহন কর্মকার, ভোলানাথ মুখোপাধ্যায় প্রভৃতির নাম উল্লেখ করা যেতে পারে। পরে প্যারা দেখে নাও। এই যুগের অন্যান্য নাট্যকারদের মাঝে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাম 1875 থেকে 1900, গিরিশচন্দ্র ঘোষ 1877 থেকে 1912, অমৃতলাল 1875 থেকে 1900 খ্রিস্টাব্দ, রাজকৃষ্ণ 1875 থেকে 1893 ও অতুল কৃষ্ণ মিত্র 1876 থেকে 1900 প্রভৃতি নাম উল্লেখযোগ্য। এই যুগে নাট্যকারদের মাঝে একদম গিরিশচন্দ্র ঘোষই সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন। তার নাটককে বাংলা কথা সর্বত্র প্রতিফলিত হয়েছিল। তিনি অনেক পৌরাণিক নাটক ও রোমান্টিক, ঐতিহাসিক ও সামাজিক নাটক রচনা করেছেন এবং এর মাঝে প্রহসনও ছিল। গিরিশচন্দ্র ঘোষ বাংলা পৌরাণিক নাটক রচনায় যে দক্ষতা দেখিয়েছেন তা আর কেউ দেখাতে পারেনি। উপরোক্ত নাট্যকার ছাড়াও এই যুগে বিহারীলাল, অমরেন্দ্রনাথ, শ্যামলাল মুখোপাধ্যায় ও আরও অনেকেই নাটক রচনা করেছেন। তো এটা হচ্ছে বাংলা নাটকের উদ্ভব ও ক্রমবিকাশ। এই কোশ্চেনটা 2024 পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা এই কোশ্চেনটা ভালো করে খাতায় লিখে নিও এবং এখন থেকে মুখস্থ করতে শুরু করে দিও। আমি তো আগেই বলেছি, আমার যে সাজেশনটা আপলোড করে দিই ওই সাজেশনের প্রত্যেকটা উত্তর নিয়ে আলোচনা করব আমার এই চ্যানেলে। এবং তোমাদের যদি আরও কোনো কোশ্চেনের উত্তর প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই সেই কোশ্চেনেরও উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং দেখা হচ্ছে আমার সাজেশনের দেওয়া অন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে করতে শুরু করে দিও। তোমরা বুঝতেই পারছো 6 সেমিস্টার কতটা চাপ। তা এখন থেকে যদি তোমরা পড়তে শুরু করে দাও তোমাদের চাপটা অনেকটাই কমে যাবে এবং তোমরা হাসি মুখে পরীক্ষা দিয়ে আসতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী উত্তরের ভিডিওতে। ধন্যবাদ।